নমস্কার। আজ সমাস নিয়ে আলোচনা করব। সমাস শিখতে গেলে প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানা আবশ্যিক সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, সমাস প্রথমে লেখা আছে। তো সমাস শিখতে গেলে আগে জানতে হবে সমাস শব্দের অর্থ কী। ব্যাকরণে কোনো কিছুর নামকরণ, কোনো একটি অধ্যায়ের নাম যদি দেওয়া হয়, সেটা সমাস হতে পারে, সন্ধি হতে পারে, প্রত্যয় হতে পারে, সেই নামটা কিন্তু অহেতুক দেওয়া হয় না। এই সমাস শব্দের অর্থ আসলে হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ মানে কি? কোনো কিছুকে সংক্ষেপ করে লেখা। সংক্ষেপ মানে আমরা বলতে পারি ছোট আকারে। আমরা দেখতে পাচ্ছি মৌ সংগ্রহকারী মাছি, এই সমগ্র বাক্যটির সংক্ষেপ করলে আমরা পাচ্ছি মৌমাছি। তাহলে সমাস শব্দের অর্থ যে সংক্ষেপণ তা প্রমাণিত হচ্ছে এখান থেকে। মৌ সংগ্রহকারী মাছি, মৌমাছি। এটা আমরা একদম নিশ্চিত হয়ে গেলাম যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, এটা যথার্থ। এবার সমাসের কাজ কি? সমাসের কাজ হচ্ছে এক পদীকরণ, অর্থাৎ অনেকগুলো পদকে একটি পদে পরিণত করা। বিষয়টা একটু ব্যাখ্যা করে দিই। দেখুন, এটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য অর্থাৎ একটি বাক্য তৈরি হয় অনেকগুলি পদ দিয়ে। এখানে কটি পদ রয়েছে? একটি পদ মৌ, 2 নম্বর পদ সংগ্রহকারী, 3 নম্বর পদ মাছি। তাহলে এই যে মৌ সংগ্রহকারী মাছি, এই সমগ্রটি একটি বাক্য আর প্রত্যেকটি একটি পদ। এই 3টি পদকে একটি পদে পরিণত করলে হয়ে যাচ্ছে মৌমাছি। তাহলে সমাসের কাজ যে এক পদীকরণ, এটাও আমরা প্রমাণ করে দিলাম। তাহলে সমাসের কাজ এক পদীকরণ, তাই তো? সমাসের কাজ এক পদীকরণ। এবার সমাস নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়েকটি পরিভাষা জানতে হবে এবং পরিভাষার সংজ্ঞা, ব্যাখ্যা জানতে হবে। পরিভাষাগুলি কি কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। তো প্রত্যেকটি পদ নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমরা আসি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেখুন, এখানে যে কটি আমি পরিভাষা ব্যবহার করলাম, প্রত্যেকটির মধ্যে পদ আছে। শুধুমাত্র ব্যাস বাক্যের ক্ষেত্রে বা বিগ্রহ বাক্যের ক্ষেত্রে বাক্য এই শব্দটি আছে। আমরা জানি একটি বাক্য তৈরি হয় অনেকগুলি পদ দিয়ে বা একাধিক পদ দিয়ে। তাহলে এখানে লক্ষ্য করতে পারছি এগুলো প্রত্যেকটাতে একটি করে পদ আছে, কিন্তু এই একমাত্র ব্যাস বাক্য অর্থাৎ এই সমগ্র অংশটা মৌ সংগ্রহকারী মাছি, এখানেই 3টি মাত্র পদ রয়েছে। সুতরাং এটাকে আমরা ব্যাস বাক্য বলবো। এবার এই ব্যাস বাক্যটা যখন আমরা ছোট আকারে সংক্ষেপ করে লিখব, তাকে আমরা বলতে পারি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার প্রশ্ন যে ব্যাস বাক্য কাকে বলে আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? এটা সংজ্ঞা নির্ণয় করতে গেলে আমাদের কোনো মুখস্থ রাখতে হবে না, কোনো কিছু মুখস্থ করার কিচ্ছু প্রয়োজন নেই। শুধু এই চিত্রটা আর এই উদাহরণটা আপনারা মনে রাখবেন, তাহলেই পেরে যাবেন। কিরকম? আমরা জানছি এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে এই পদটা অর্থাৎ মৌমাছিকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? মৌ সংগ্রহকারী মাছি পাবো। অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্যটি আমরা পাই, তাকে আমরা খুব অনায়াসেই বলতে পারি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে সংজ্ঞা মনে রাখার কোনো প্রয়োজন নেই। সহজভাবে আমরা বলতে পারি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্যটি আমরা পাবো তাকে বলতে পারি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার আমরা জানতে চেষ্টা করব যে সমস্ত পদ কাকে বলে, তার সংজ্ঞাটা। তো এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের সংজ্ঞা নির্ণয়ের পূর্বে আমাদের ব্যাস বাক্যের কিছু উপাদান জেনে নিতে হবে। কি রকম? দেখুন, এই ব্যাস বাক্যটি 3টি পদে গঠিত। মৌ সংগ্রহকারী মাছি, আরো বেশি পদেও হতে পারতো, কম পদেও হতে পারতো। এখানে 3টি পদ আছে। এবার এই 3টি পদের মধ্যে সবকটি 1, 2, 3 এই 3টি পদে কি মৌমাছি শব্দটি গঠন করতে কাজে লেগেছে? আবারও বলছি, গঠন করতে কাজে লেগেছে? দেখুন না, মৌ এবং মাছি শব্দটি শুধুমাত্র ব্যবহৃত হয়েছে মৌমাছি শব্দটি গঠন করতে। আমি বলছি যে এই সংগ্রহকারী শব্দটি অর্থ এখানে আছে, নিহিত আছে মৌমাছি শব্দের মধ্যে, কিন্তু গঠন করার ক্ষেত্রে, শব্দ গঠনের ক্ষেত্রে শুধুমাত্র মৌ এবং মাছি শব্দটিই ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ব্যাস বাক্যের যে পদগুলি বা পদ দুটি, এখানে পদ দুটি আছে তাই পদ দুটিই বলছি,
কোনো জায়গায় 3টি পদ থাকলে 3টি পদ। তো ব্যাসবাক্যের যে পদগুলি দ্বারা সমস্ত পদ গঠিত হয়, কি হয় ব্যাসবাক্য, এটা এই ব্যাসবাক্যের যে পদগুলি দিয়ে, এটা হতে পারে, এটা হতে পারে, এখানে এই দুটি ইউজ হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর, যে পদগুলি দিয়ে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ গঠিত হয়। ব্যাসবাক্যের যে পদগুলি দিয়ে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তৈরি হয় তাকে আমরা বলতে পারি সমস্যমান পদ। তাকে আমরা বলতে পারি সমস্যমান পদ। এই সমস্যমান পদকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটা বলা হয় পূর্বপদ আর একটা বলা হয় পরপদ। পূর্বপদ মানে হচ্ছে ব্যাসবাক্যের আগে, পূর্বে যে পদটি বসে থাকবে তাকে পূর্বপদ, মানে আগে বসেছে, আর পরে যে পদটি বসে থাকবে সেটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। এখানে মৌ হচ্ছে পূর্বপদ, মাছি হচ্ছে পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা খুব সহজে পেরে গেলাম যে সমস্যমান পদ কাকে বলবো। ব্যাসবাক্যের যে পদগুলি দিয়ে সমস্ত পদ গঠিত হয় তাকে আমরা সমস্যমান পদ বলতে পারি, এবং ব্যাসবাক্যের মধ্যে আগে যে সমস্যমান পদটি বসে থাকে সেটি হচ্ছে পূর্বপদ, এবং পরে যে সমস্যমান পদটি বসে সেটা হচ্ছে পরপদ। তাহলে এটা আমরা পেরে গেলাম। এবার সমস্ত পদ কাকে বলে, এটাও খুব সহজ। লক্ষ্য করুন, এই মৌ এবং মাছিকে আমরা কি পদ বলতে পারি, সমস্যমান পদ বলতে পারি। তাহলে সমস্যমান পদ দিয়ে কি গঠিত হয়, সমস্ত পদ। তাহলে এই হয়ে গেল উত্তর। অর্থাৎ সমস্যমান পদ দিয়ে যে পদ গঠিত হয় তাকে আমরা বলতে পারি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই হলো সমাসের ব্যাখ্যা। সমাস নির্ণয় করতে গেলে যে জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে জানতেই হবে সেই বিষয়ের ব্যাখ্যা। আস্তে আস্তে আরো বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।